শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজদিন হাসান। তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ক্রিকেটারদের। এরই মধ্যে মিরপুরে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেন তারা। চলতি ডিপিএলে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পান মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়, কিন্তু 1 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে এই মাঠে ফেরেন হৃদয়। বাইলস পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেওয়ার অভিযোগ সিসিডিএম কমিটির বিরুদ্ধে। প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ সরেন এনামুল হক মনি। বিসিবির চাকরি ছেড়ে দেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তীব্র সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনরায় বহাল করেন সিসিডিএম এর কনভেনার নাজমুল আবেদিন ফাহিম। দর্শক, এই মুহূর্তে মিটিং শেষে কথা বলছেন তামিম ইকবাল। আমরা সরাসরি যাচ্ছি সে বক্তব্যে। অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? সো এটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল। সেকেন্ডলি, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাহিনপুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন, ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম, বিকজ উই বিলিভ দ্যাট বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার্স, অ্যান্ড আপনি ক্রিকেটার্সদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি নট ডান। সো এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, উনি এসেছেন, সাথে আরও 2 জন বোর্ড ডিরেক্টর ছিলেন। আমরা লম্বা চড়া ডিসকাশন করেছি, আমাদের পয়েন্টগুলো আমরা ওনাদেরকে বলেছি যে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আপসেট। হৃদয়ের কেসটা বলেছি যে আমাদের কাছে কোনো সেন্সই মেক করে না। হ্যাঁ, প্রথম 2 ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন, বাট 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দ্রুত ডিসিশন নেন আর আমাদেরকে জানান, যেহেতু কালকে খেলা। আই এম শিওর ওনারা একটা সময় আমার মনে খুবই দ্রুত একটা ডিসিশন দিয়ে দিবেন, আপনারা সবাই হয়তো বা জানতে পারবেন, আমরাও জানতে পারবো। সো বেসিকলি এইসব জিনিস নিয়ে ছিল, এর চেয়ে বেশি কোনো কিছু না। সব ক্রিকেটাররা এক হয়েছে বিকজ অনেক লাস্ট 2-3 মাসে এই ইনসিডেন্টগুলো সবাইকে বদার করছিল। সো এই কথাগুলোই বেসিকলি হচ্ছে, এর চেয়ে বেশি কোনো কিছু না। আবার খেলানো হয়েছে, আবার গণমাধ্যমে এসেছে যে মোহামেডান থেকে প্রেশার দিয়ে তাকে খেলানো হয়েছে, এই জিনিসটা নিয়ে কি বলবো? ভাইয়া, মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? সো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে, ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি, তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দেবেন। এটা হলো তৌহিদ হৃদয় ওয়াজ 1 পার্ট, আদার 2টা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক, বাট দের ইজ অলওয়েজ আ ওয়েজ। আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না, দ্যাট ইজ নট রাইট। থ্যাংক ইউ। প্লেয়ার রেসপেক্টটা মানে আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আর ইনশাল্লাহ খুবই ভালো আছি, হেলদি।
আর সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সবাই দোয়া করছেন। ভাই 3 মাস পর ইনশাল্লাহ। থ্যাংক ইউ। মিরপুরে সরাসরি কথা বলছিলেন তামিম ইকবাল, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার অন্য প্রসঙ্গ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে দুই দেশের সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। সকালে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির একাধিক পয়েন্টে দুদেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দাবি, পাকিস্তানের তরফ থেকে প্রথম গুলি ছোঁড়া হয়েছে ভারতের সেনাদের লক্ষ্য করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি ওই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেয়নি ওই গণমাধ্যম। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। এদিকে পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সকালে বান্দিপোরা এলাকায় সাম্প্রতিক হামলার জড়িতদের সন্ধানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রধারীদের সাথে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। ঘিরে রাখা হয়েছে এলাকাটি, তবে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি ভারতের প্রতিরক্ষা দফতর। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই উপত্যকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে। অস্ত্রধারীরাও পাল্টা হামলা করছে। এর আগে বৃহস্পতিবার অঞ্চলটির উধামপুর এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে প্রাণ যায় দুজনের। ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপের সমর্থন দিয়ে প্রতিবেশী দেশে হামলারই সবুজ সংকেত দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো। ছাড় দিতে নারাজ পাকিস্তানও। নয়াদিল্লিকে পাল্টা জবাব দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিবেশী দুদেশে রীতিমতো যুদ্ধাবস্থা। সংকট সমাধানের লক্ষণ তো নেই, উল্টো পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি ঘোলাটে। বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোনো পক্ষ। পরস্পরের বিরুদ্ধে দুদেশই নিয়েছে সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। পানিবণ্টন চুক্তি স্থগিত করায় একে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলেও এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। কংগ্রেস সহ অন্য প্রতিপক্ষরাও কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে। তিন স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ত্রুটি ঘটল? সরকার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়নি। তবে আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও নৌ অবরোধ আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন বৈধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। অতীতেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে কোনো নিরাপত্তা ঘাটতি ছিল, কেনই বা ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগে গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময় অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ায় আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। वहाँ पर एक पुलिस वाला नहीं है। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে। সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী? কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙ্গুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগে এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে কাশ্মীরের সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ স্বামী। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষটির মৃত্যু দেখে অনেকেই আতঙ্কে আর শোকে হয়ে পড়েছেন স্তব্ধ। সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না প্রিয়জন হারানো স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল অনেকেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত বিতান অধিকারী দেশে ফিরেছিলেন পরিবারের সাথে ছুটি কাটাতে। স্ত্রী সন্তানকে নিয়ে পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর গিয়েছিলেন আনন্দ ভ্রমণে। কিন্তু এটি হবে তার জীবনের শেষ ভ্রমণ, তা কে জানত? গেল মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বিতান। দক্ষিণ কলকাতায় বিতানের বাড়িতে চলছে শোকের মাতম। পুত্র শোকে মূর্ছা যাচ্ছেন তার বাবা। হামলার সময় সাথে থাকা স্ত্রী কিছুতেই ভুলতে পারছেন না দুর্বিষহ সেই স্মৃতি। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। এখানে গুলি করাটা আমি দেখিনি, দুটো গুলি করেছে। একই দৃশ্য শৈলেশ কালাঠিয়ার বাড়িতেও। মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত হন তিনিও। তার স্ত্রী জানান, হামলাকারীরা সবাই ছিল মুখোশধারী। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ভারী অস্ত্র নিয়ে তার চোখের সামনে হত্যা করেন শৈলেশকে। আমার কোলে মারা যান আমার স্বামী, সন্তানরাও পাশে ছিল, কিন্তু তাকে বাঁচাতে কিছুই করতে পারিনি আমরা। শুধু হিন্দুই নয়, সন্ত্রাসীরা হামলা চালায় খ্রিস্ট ধর্মের অনুসারীদের উপরও, যাতে প্রাণ যায় নাথানিয়েলের। স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় স্ত্রী। আমার স্বামী বারবার বলছিল যে সে খ্রিস্টান, কিন্তু তারপরও তাকে রেহাই দেয়া হয়নি। একই চিত্র কেরালার রামচন্দ্রের বাড়িতেও। স্ত্রী এবং সন্তানরা কোনোভাবেই যেন ভুলতে পারছেন না, নেই তাদের সবচেয়ে প্রিয়জন। কাশ্মীরে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় বিতান ও শৈলেশ সহ প্রাণ হারান মোট 26 জন। নিহতদের সবার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ হামলায় প্রাণ হারানো সকলেই পুরুষ। নারী ও শিশুদের প্রাণে না মারলেও সন্ত্রাসীরা নিঃশেষ করে দিয়েছে বহু পরিবারের স্বপ্ন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সাথে জড়িত সন্দেহে কাশ্মীরে একজনের বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে।
কাশ্মীরের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাড়িটির মালিক আসিফ ফৌজি। ভিডিওতে দেখা যায় বাড়িটি ভেঙে ধ্বংস করে দেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এ সময় দেখা মেলেনি বাড়িটিতে বসবাসকারী কোনো বাসিন্দার। বুধবার হামলাকারী ৩ জঙ্গির স্কেচ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা কর্মীরা। এই ৩ জনের একজন বলে শনাক্ত করা হয় আসিফকে। হামলার ঘটনায় এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীর সহ পুরো ভারত জুড়ে। ভারত জুড়ে আলোচনায় কাশ্মীরের মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচানোর সময় গুলিতে প্রাণ হারান তিনি। এই সাহসিকতায় নেটিজেনদের কাছে পাচ্ছেন বীরের মর্যাদা। শুধু তিনি নন, ভয়াবহ এই পরিস্থিতিতে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বহু বাসিন্দা। পেহেলগামে সেদিন রৌদ্রোজ্জ্বল দিনটা শুরু হয়েছিল পর্যটকদের বরণের মাধ্যমে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৈশারণে ভ্রমণকারীদের ঘোড়ায় চড়িয়ে তৃণভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় গাইড সৈয়দ আদিল হোসেন শাহ। কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বনভূমি থেকে হঠাৎ বের হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল বন্দুকধারী। এই অবস্থায় ভয়ে আতঙ্কে যেখানে জীবন বাঁচাতে মরিয়া সবাই, সেখানে অসীম সাহসিকতার পরিচয় দিলেন আদিল। প্রতিরোধ গড়ে তুললেন পর্যটকদের বাঁচাতে। খালি হাতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক বন্দুকধারীর হাতে থাকা রাইফেল। কিন্তু এলোপাতাড়ি ছোড়া বুলেট ক্ষমা করেনি আদিলকে। আমাদের পরিবারের একমাত্র রোজগারের মানুষ ছিল আমার ছেলে। হায় আল্লাহ, কি করলে এটা? প্রতিদিন ঘোড়া চড়িয়ে 200-300 টাকায় আয় হতো আমার ছেলের। শুনেছি গতকাল ঘোড়া নিয়ে পাহাড়ের উপর উঠে সন্ত্রাসীদের সামনে গিয়ে গুলি করতে নিষেধ করেছিল সে। তখনই সন্ত্রাসীদের 2-3টা গুলিতে শেষ হয়ে যায় আমার ছেলে। আদিলের এই আত্মদান শ্রদ্ধাভরে স্মরণ করছে কাশ্মীর সহ গোটা ভারতবাসী। জানা যায় শত শত মানুষের সাথে সামিল হন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুটো পয়সা উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন গরিব হতভাগা আদিল। বাড়ি ফিরে এলেন লাশ হয়ে, কিন্তু সাধারণ কোনো মৃত্যু হয়নি তার। বীরের মতো সন্ত্রাসীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে মারা যান তিনি। শহীদ আদিলের পরিবারকে সব রকম সহায়তা দিব আমরা। হামলার পর অসহায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যায় অনেক স্থানীয় মুসলমানও। প্রথম ডেড বডি আমি উঠিয়েছিলাম। মৃত ব্যক্তিটির স্ত্রীকে কোনো রকম মিথ্যা বলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি। এরকম আরো 5-6 জনকে উদ্ধার করতে পেরেছি। যারা হাঁটতে পারছিলেন না তাদের আমরা ঘোড়ায় করে কাঁধে চড়িয়ে উদ্ধার করেছি, পানি খাইয়েছি। তারা আমাদের মেহমান, আমরা তাদের চোখের সামনে মরতে দেখতে পারি না। ভয়াবহ এই হামলায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। অভিনব কায়দায় আনা স্বর্ণসহ হজরত শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করা হয়েছে। আন্ডারওয়্যারের মধ্যে স্বর্ণের প্রলেপ দিয়ে সেগুলো লুকিয়ে রেখেছিল তারা। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় 3 কেজি। দুবাই থেকে একই ফ্লাইটে একজন সিলেট এবং অন্যজন ঢাকায় আসছিলেন। একজনকে সিলেট, অপরজনকে ঢাকায় আটক করা হয়। তবে দুজনই সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা। পরনের অন্তর্বাস থেকে শুরু করে গেঞ্জি ও বাকি পোশাকে বিশেষ কায়দায় দেয়া ছিল স্বর্ণের প্রলেপ। সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় নেই। স্বর্ণ গলিয়ে সেগুলো ওই পোশাকে লেপে দেয়া হয়েছিল। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শাহজাহান। তাকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। পরিধানে থাকা 5টি আন্ডারওয়্যার, একটি ফুল প্যান্ট ও 3টি সেন্ডু গেঞ্জির ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণ নিয়ে আসেন তিনি। স্বর্ণের প্রলেপ ছিল পোশাকগুলোতে, যার ওজন প্রায় 2 কেজি। এয়ারপোর্ট আসার আগে তারা আরো 3-4 মানুষ আমার রিসিভ করিয়া তারা নিয়ে গেছে অন্য এক রুমে নিয়ে কয় যে এই ড্রেসগুলো ফরক। আমি তো জানি না যেগুলোর ভিতরে স্বর্ণ আছে করে। আমি তো ভাবছি যে গেঞ্জি, ওইটা ভাবি আমি আমার পরে আইছি। পরে ওই যাত্রীকে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। সকালে একই ঘটনা ঘটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
সেখানকার আটককৃত ব্যক্তির নাম আলিমুদ্দিন। বিমানবন্দর কাস্টমস জানায় আলিমুদ্দিনও একই বিমানে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা। বিমানটি সিলেটে অবতরণের পর তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই সদস্যরা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পোশাকে গলিয়ে স্বর্ণ আনার বিষয়টি ধরা পড়ে। আলিমের পরনে থাকা 4টি আন্ডারওয়্যার, 2টি গেঞ্জি, 1টি শার্ট, প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। দুবাই থেকে এই ফ্লাইট আসার আগেই আমরা এই যাত্রীর ছবি পাই এবং তার কাছে এইভাবে লেমিনেটিং করা, তার পোশাকের ভিতরে স্বর্ণ লেমিনেটিং করা, এইভাবে আমরা একটা মেসেজ পাই। সাথে সাথে আমরা তার সন্দেহ করি, তার পোশাক খুলে আমরা ওয়েট নেই, প্রাথমিকভাবে দেখি যে হ্যাঁ এটা সন্দেহজনক এবং আমাদের তার ইনফরমেশন রাইট। একই কায়দায় স্বর্ণ আনা এই দুইজনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আলাদাভাবে আটক করা হয়, জানায় বিমানবন্দর কাস্টমস। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। সেই মামলার চার্জশিটের 1 নম্বর আসামি। বুধবার র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহরাজকে গাইবান্ধা থেকে আটক করা হয়। পরে বনানী থানার কাছে তাকে হস্তান্তর করে র্যাব। এখন পর্যন্ত মামলার 6 আসামিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মোট 3 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। বাকিদের কারাগারে পাঠানো হয়। গত 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে 2 নারী শিক্ষার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করায় ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজ ক্ষমা প্রার্থনার পরও ডেকে আনে প্রেমিকদের। তারা মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে পারভেজকে। হাসপাতালে নেওয়া হলে সে মৃত্যুবরণ করে। ইতিপূর্বে আরও কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে। 2 জন আসামি দোষ স্বীকারমূলক জবানবন্দি দিয়ে তারা বলেছে যে এই ঘটনাটা কারা সংগঠিত করেছে। আমার যে আজকের আসামি মিরাজ ইসলাম, সে এই ঘটনার সময় ঘটনাস্থলেও ছিল না। জনতা পার্টি বাংলাদেশ জেপিবি নামে নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশের পর দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি। ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে জীবনের 32 বছর কাটানোর পর এবার নিজেই রাজনীতিতে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গর্ব মোরা ইনসাফের দেশ স্লোগানে নতুন দলটি পরিচিত হবে জনতা পার্টি বাংলাদেশ, সংক্ষেপে জেপিবি নামে। জুলুম অত্যাচার করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতরা। এরপর দলের সূচনা ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক কমিটির মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না যারা দিল্লি, পিন্ডি, মস্কো, ওয়াশিংটন, বেজিংয়ের প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে অথবা বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে। এরপর দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আহ্বায়ক কমিটির সবার নাম ঘোষণা করেন। এ সময় অভিযোগ করেন 32 বছর নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাননি তিনি। তাই দেশের মানুষের জন্য কাজ করতেই নতুন এই দল। এই 32 বছরে আমি রাজনৈতিক সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্যে 32 বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে। সাংবাদিকদের শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি। জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলেও মনে করেন তিনি। জানান, ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই বিএনপি ছেড়েছিলেন তিনি। যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে। জাতীয় ঐক্য করতে সবাইকেই প্রয়োজন বলে মনে করেন নতুন এই দলটির নেতারা। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ সহ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দলটির গুলশান ইউনিটের উদ্যোগে বিকালে রামপুরা ব্রিজ বাড্ডা লিংক রোডে অবস্থান নিয়ে প্রথমে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে বেশ কয়েকটি থানার নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা। এতেই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সমস্ত মানুষের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে। তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে, এ মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান তিনি। একটা অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে দেশের যে বহুমাত্রিক সংকট, কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, আমরা সংস্কারের গতি ত্বরান্বিত করতে চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 12টা 25 কাতার ত্যাগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রোমে ডক্টর ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15 প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স ব্যাসালিকায় যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার স্থানীয় সময় সকাল 9:30 পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর ইউনূস। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় দেশের উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে ডক্টর ইউনূসের দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ত্রী রবীন্দ্র সরোবরে ছিল এই আয়োজন। নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর করি প্রতিপাদ্যে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সরকার সচিব। বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস এর দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কোনো তথ্য জানা নেই বলেন সচিব। কর্মসূচি সম্পর্কে ডিএসসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে আগেভাগেই নেওয়া হলো পদক্ষেপ। আমাদের যিনি
কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু আপনারা সকলেই দেখেছেন অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ার মধ্যে নেই। নাকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করার উদ্যোগ নেবেন? আজকের কাজ নিয়ে প্রশ্ন করেন। কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই। আজকের আমরা এই বিশেষ অভিযান শুরু করেছি, এটা চলমান থাকবে সব অঞ্চলে। একই সাথে আমাদের যে নিয়মিত কার্যক্রম, প্রতিদিন আমাদের 3 বেলা ঔষধ ছিটানো, সেই কার্যক্রমও নিয়মিতভাবে চলতে থাকবে। সারা দেশে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইককে একটি নীতিমালার মধ্য দিয়ে আসার দাবি জানিয়েছে মোটো ক্লাব 98 নামের একটি সংগঠন। বিকালে সংসদ ভবনের সামনে কথিত টেসলা মুক্ত রাস্তা এবং বাইকারদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানায় তারা। নিষিদ্ধ হলেও অলিগলি পেরিয়ে ব্যাটারি চালিত 3 হুইলার মূল সড়ক মহাসড়কেও চলে আসছে। রাজধানীর ভিআইপি সড়কও দাপিয়ে বেড়াচ্ছে এসব অটোরিকশা। ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। আমরা চাই অটোরিকশাগুলো একটা নীতিমালার মধ্যে আসুক। ওরা কোথায় চালাবে, কিভাবে চালাবে, এটা যারা প্রশাসন থেকে নীতি নির্ধারক আছে ওরা নির্ধারণ করে দিক। আমরা যাতে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলতে পারি। এখন অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বেড়ে গেছে, যার বেশিরভাগটাই হচ্ছে টেসলা অটোরিকশার কারণে। পদ্মা চর দখল নিয়ে সংঘর্ষে পাবনার ঈশ্বরদীতে আহত 13 জন, এর মধ্যে 3 জন গুলিবিদ্ধ। উপজেলার ডিগ্রির চর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় চরের জেগে ওঠা শতাধিক বিঘা বেশি খাস জমি দখল নিয়ে ইয়াসিন ও মুকুল মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। সকালে ইয়াসিনের লোকজন চরের জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় 3 জন গুলিবিদ্ধ হয়। পাল্টাপাল্টি হামলায় আহত হয় অন্তত 13 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে অংশ নেন শতাধিক বলি। সবাইকে হটিয়ে শিরোপা জেতেন শরীফ। বলি খেলা ঘিরে জমজমাট লালদিঘির আশপাশের এলাকা। ভিড় করে উৎসুক হাজারো মানুষ। এ উপলক্ষে বসেছে 3 দিনের বৈশাখী মেলা। প্রতি বছরের মতো ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে এসেছেন বিক্রেতারা। মাটির তৈরির পণ্য, তৈজসপত্র, হস্তশিল্প, ফুল, ফল, খেলনা, খাবার, ফার্নিচার সহ হরেক রকম পণ্য নিয়ে বসেছে অনেক দোকান। আবার স্বাগত, দেখছেন সব খবর। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে হয়ে গেল প্রযুক্তি উৎসব টেকট্রন 2025। সকালে ইউএপি ক্যাম্পাসে এই আয়োজনটি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান মাহবুবা হক এবং উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান। এতে দেশের 35টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও দিনব্যাপী আয়োজনে ছিল উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিক্স চ্যালেঞ্জ, অনলাইন গেমিং সহ নানা প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় হয়ে গেল ঢাকা বোট ক্লাবে। প্রায় 40 ব্যাচের ছাত্রদের পদচারণায় মুখর তুরাগ নদীর পার। বিভিন্ন শ্রেণী পেশায় থাকা ঢাকা কলেজের সাবেকরা স্মৃতিচারণ করেন পুরনো দিনের। সবাই যেন ফিরে যান সেই ক্যাম্পাস জীবনে। কারো সাথে 1 বছর বা কারো সাথে 10 বছর পর দেখা, এমন মানুষদের সাথে যারা 2 বছর বা 5 বছরের প্রাণের সাথে ছিল। ক্লাসের বেঞ্চ থেকে হোস্টেলের খাবারের প্লেট, সব কিছুতে ভাগাভাগি হতো যে বন্ধুর সাথে। এতদিন পর যখন দেখা হলো, উৎসব উচ্ছ্বাস তো হবারই কথা। তুরাগপাড়ের ঢাকা বোট ক্লাবে ঢাকা কলেজের সাবেকরা আয়োজন করে ঈদ পুনর্মিলনী। প্রতিষ্ঠার পর 2008 সালের ব্যাচ পর্যন্ত এখানে অংশ নেন। পরিবার পরিজন নিয়ে এমন দিনের অপেক্ষায় ছিলেন হাজারো প্রাণ। এটি আসলে একটি বিশাল সুযোগ আমাদের জন্য। আমরা অনেক বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলেছি দীর্ঘদিন, হয়তো ভার্চুয়ালি দেখা হয় কিংবা অনেকের চেহারা ভুলে গিয়েছি। আজকের এই দিনটির উপলক্ষে সবাই আবার একসাথে হতে পেরেছি। আসলে এই আনন্দের কথা বলে শেষ করা যাবে না। বিভিন্ন হোস্টেলে থাকতাম, এক এক হোস্টেলে আমরা সবাই মিলেমিশে বিভিন্ন রকমের যে স্মৃতিগুলো, এগুলো খুব মনে পড়তেছে। মানে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের। কলেজ জীবন 2 বছরের থাকে,
ইন্টিমেসিটা একটু কম হয়, কিন্তু অনেকদিন পর পর এরকম গেট টুগেদার এবং এখানে অনেকগুলি ব্যাচ আছে। 1861 সালের প্রতিষ্ঠার পর ঢাকা কলেজ থেকে বেরিয়েছেন রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন। সরকারি, বেসরকারি, প্রতিরক্ষা সহ বিভিন্ন পেশায় যারা সফল হয়ে দেশের জন্য কাজ করছেন তাদের অনেকের উপস্থিতি ছিল পুনর্মিলনীতে। আমাদের ব্যাচের বন্ধুদের সাথে সবার সাথে দেখা হবে, সিনিয়র জুনিয়র অনেক নতুনদের সাথে পরিচয় হবে। যে ছেলেটি ছিল যুবক, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো, সেকেন্ড ইয়ারে পড়তো, সেই ছেলে আজকে ধরে তাদের সন্তান নিয়ে আজকে আসছেন, অনেকেরই বিয়ে শাদী নাতি শুরু হয়ে গিয়েছে। আমরা সেই 18 বছরের যৌবন ফিরে পাই, খুব ভালো লাগছে। অর্গানাইজারদের ধন্যবাদ। সবাই ঐক্যবদ্ধ হইয়া আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঢাকা কলেজের ছাত্ররা অন্তর্ভুক্ত আছে। এমন কোনো জায়গা নেই, খেলাধুলা নয়, যেই জায়গাতে ঢাকা কলেজের মেধাবী ছাত্রদের অংশগ্রহণ নেই। এমনও আরও একটা কথা বলা যায়, যদিও পারিবারিক, অনেক বন্ধুকে জিজ্ঞাসা করেছি, বলেছে ভাবি মানে ওর স্ত্রী ঢাকা কলেজের ছাত্র বলেই ওর প্রেমে পড়েছে। দিনভর চলা আয়োজনে সাবেকরা জানান অন্যান্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা কলেজ ক্লাব গড়ে তোলার চেষ্টা চলছে। কলেজ শাখা ও অনার্স মাস্টার্স পাশ করা যে কেউ ক্লাবের সদস্য হতে পারবেন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।